সুস্বাদু। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আগের ভ্লগে যেমন আপনারা দেখলেন যে আমি আজকের জন্য অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম, টুকটুক করে অনেক কিছু যেহেতু গুছিয়ে রেখেছিলাম, তাই রান্নাঘরে একটু দেরিতেই এলাম। যদিও ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টায়। ঘুম আমার এমনি ভেঙে গিয়েছিল, আসলে আজকের জন্য যে একটু চিন্তা মাথায় ছিলই। তারপর আমার হাতে ছিল আজকে অনেক এডিটিং এর কাজ, সেইগুলো সব সেরে এখন বাজে সকাল 9টা। তো আমি এখন চলে এলাম রান্নাঘরে। যেহেতু সব গোছানোই রয়েছে আর একরকম মাথায় সেট করাই তো আছে কোনটা কি দিয়ে কি হবে আগে পরে, তো সেই মতো আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি। সবার আগে ওইদিকে বেশ কিছু ফ্রোজেন কড়াইশুঁটি আমি সিদ্ধ হতে বসিয়েছি একটু নুন ছিটিয়ে। আর এই ফাঁকে মটর পনির বানানোর জন্য আমি যেটা করলাম, পেঁয়াজ, কাজু, বাদাম আর কিছু চেরি টমেটো আমি সাদা তেলে ভালো মতো ভেজে নিচ্ছি। একটু নুন ছিটিয়ে দেব যাতে সব কিছু একসাথে খুব সুন্দর নরম হয়ে যায়। এখন চলুন এটাকে ভালো মতো ভেজে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই, তারপরে সেটাকে আবার তেলে কষাতে হবে। যেই তেলে পেঁয়াজ, টমেটো আর ওই কাজু বাদাম ভেজেছিলাম, সেই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি একটুখানি সাদা জিরে। মাটর পনিরে অনেকেই কোনো ফোড়ন দেন না, তবে ওই যে আমরা বাঙালি, তাই বাঙালি স্টাইলে আমি আমার মতো করে রাঁধছি। তাই সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বানানো পেস্ট। আর তারপর মিক্সার গ্রাইন্ডারের যে পাত্রটা সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, আর ঝাল ওই নামে মাত্র। এইটুকু ঝাল দিলে ঝাল হবে না, তার কারণ আমাদের এই লঙ্কার গুঁড়োটার মধ্যে না একেবারেই ঝাল নেই, জাস্ট ওই রঙের জন্য আমি একটুখানি দিলাম। এছাড়া কোনো খাবারে তেমনভাবে লঙ্কা আমি ব্যবহার করব না। ওইদিকে মিশ্রণটা কষা হচ্ছে, সেই ফাঁকে আমি কড়াইশুঁটিটাও গরম জল থেকে নামিয়ে নিলাম। ভালো মতো সিদ্ধ করে আমি সাইডে সরিয়ে রেখেছি। আর ওইদিকে কালকের বানানো যে পনিরগুলো রয়েছে সেগুলো আমি বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন ছিটিয়ে ভালো মতো টস করে নিলাম, যাতে সব জায়গায় ইভেনলি কোটেড হয়ে যায় ব্যাপারটা। এরপর তেল গরম করে নিয়েছি। চলুন এবার একে একে এই বড় বড় সাইজের কিউব করা পনিরগুলোকে তেলে ভেজে তুলি। আপনারা তো সবাই জানেন যে পেস্টের মধ্যে কাজু বাদাম বা বাদাম জাতীয় যে কোনো কিছু দেয়া থাকে, সেইটা না খুব তাড়াতাড়ি কষা হয়ে যায়, তাড়াতাড়ি দলা পাকিয়ে তেল উপরে উঠে আসে। তো সেই মতো বেশিক্ষণ সময় লাগলোও না মশলাটা ওপরে তেল উঠে আসতে। তারপর আমি দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করা কড়াইশুঁটি। এইবার গরম জল খুব একটা বেশি দেবো না, তার কারণ সবই তো মোটামুটি রান্না হওয়া রয়েছে। এরপর যখন ঝোলটা আরো একটু গাঢ় হয়ে এলো, ভেজে রাখা ওই যে পনিরগুলো সেগুলো এখন একে একে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তবে না পনিরটাকে আমি খুব বেশি ভাজিনি, যার কারণে এটা শেষ অবধি একেবারে সফট থাকবে। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, জাস্ট ফুটে আসার পর যখন কাঁচা গন্ধটা বেরিয়ে গেল, আমি এর উপর থেকে দিয়ে দিলাম সব থেকে মেইন যে উপাদানটা রেস্টুরেন্ট স্টাইলের মাটর পনির বানানোর জন্য, সেটা হলো কাসুরি মেথি। তো মেথি পাতাগুলোকে আমি দুটো হাতের তালুতে ভালো মতো ঘষে করে ছড়িয়ে দিলাম, আর দিলাম আমার হাতে বানানো যে বাড়িতে গরম মশলা থাকে সেটা। তো চলুন এটাকে ঢেকে রান্নাটা শেষ করি, অন্য একটা পাত্রে নাবিয়ে রাখবো। কালকে তো দেখেছিলেন এই মুরগির মাংসগুলোকে আমি ভালো মতো ধুয়ে সুন্দর মতো পলি প্যাকে স্টোর করে রেখেছিলাম। সকালবেলা এগুলো বের করলাম। এখন যেটা করলাম, আমি না ক্যামেরাতে অন করতে ভুলে গিয়েছিলাম, তো যেটা করেছি অফ ক্যামেরাতে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি নুন, সেই সাথে বাড়িতে বানানো যে গরম মশলা সেটা মাখিয়ে মুরগিটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি রেস্টে। ওই ধরুন 5-7 মিনিট মতো রাখলেই এনাফ, তার কারণ এগুলো তো ফ্রোজেন মুরগি, বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না, যেহেতু এটার রোস্ট বা চিকেন চাপ যেটাই বলুন না কেন রান্না হবে, তাই জন্য এটা করাটা আবশ্যিক না হলেও মোটামুটি খেতে ভালো হয় এই স্টেপটা ফলো করলে। যাই হোক, পনির ভেজে নেয়ার পর কড়াইতে যেটুকুনি অবশিষ্ট তেল ছিল সেই একই তেলের মধ্যে আমি এখন মুরগিগুলোকে ভাজতে বসালাম। খুব বেশি ভাজাবার প্রয়োজন নেই, জাস্ট একটু সাদা সাদা গোলাপি গোলাপি হয়ে এলেই তুলে নেব।
ওইদিকে আবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তো পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছি। তো আমার দই প্রয়োজন, এই কারণে আমি একটা দইয়ের কন্টেনার খুলে বেশ অনেকটা পরিমাণ দই ফেটিয়ে নিচ্ছি। দইটাই তো এই চিকেন চাপে বা রোস্টে ভীষণ ভালো একটা ফ্লেভার অ্যাড করে। এই দই ছাড়া তো চিকেন চাপ রান্না করাও যায় না। তো যাই হোক, আরও অনেক রকম মশলা দেয়া যায়, তবে আমি যেহেতু আজকে এমন একজনকে খাওয়াবো তারা এত মশলা খায়ও না, এত ঝালও খায় না, তাই জন্য একদম সিম্পল ওয়েতে ঘরোয়াভাবে যেটুকু যা না করলেই নয় সেইভাবেই বানাচ্ছি। যাই হোক, লাল পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে কিছু বেসিক মশলা দিয়েছিলাম। সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য নামে মাত্র ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, মিষ্টি সবই দিয়েছি, শুধু হলুদটা দেইনি এই যা। তারপর টক দইটা দিয়ে আরো ভালো করে কষাতে হবে। দারুণ সুন্দর একটা সুঘ্রাণ এসছে জানেন। যাই হোক, এদিকে আমি মুরগির আরেকটা ব্যাচ ভাজতে বসিয়ে দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এইরকম হালকা লাল লাল বাদামি বাদামি হয়ে এলেই আমি মুরগিগুলোকে একে একে এই টংটার সাহায্যে তুলে নিচ্ছি। তো চলুন ওইদিকে দেখি আবার মশলার কতদূর কি আপডেট রয়েছে। দেখুন কি সুন্দর দই দেওয়ার পর কষিয়ে নিয়েছি। তেলটা উঠে আসার পর এর মধ্যে এখন বাড়িতে বানানো যে গরম মশলার গুঁড়ো আর দিলাম জায়ফল আর এলাচের একটা পাউডার আমি সবসময় বাড়িতে বানিয়ে রাখি। যে কোনো শাহি রান্না, সেটা আপনি বিরিয়ানি বলুন, চিকেন চাপ বলুন, বা যে কোনো পোলাও জাতীয় খাবার বা ইয়াখনি পোলাও টাইপের কোনো খাবারে এইটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো সেইটা দেওয়ার পর দেখলাম আরও একটুখানি কেচাপ দরকার, তো টমেটো কেচাপও দিয়েছি বেশ কিছুটা। আসলে এটার টেস্ট আমি চাইছিলাম এমন যে একটু মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, ঝাল থাকবে না, এটাই আমি চাইছিলাম। আসলে ওই যে আগের দিন যেমনটা বললাম যে যে মানুষটি খাবে সে যদি খেয়ে তৃপ্তিই না পেলো তাহলে আর কিসের রান্না করার, তাহলে আর কাউকে বাড়ি ডেকে আপ্যায়ন করার সার্থকতা কোথায় রইলো। তো যাই হোক, ওদিকে আমি ফুচকা বানাবো, দই ফুচকা, তার জন্য ছোলা আর আলু সিদ্ধ বসাতে দিলাম। আর এদিকে দেখুন সুন্দর মতো চিকেন চাপটা হয়েও গিয়েছে। তো মোটামুটি সমস্তটা ডান হয়ে গেল, এখন জাস্ট পোলাওটা বাকি আর সালাড কাটা বাকি। আদারওয়াইজ সবকিছু একদম পারফেক্টলি ডান। আমি সালাডের ব্রকলিটা সিদ্ধ বসিয়েছি। তো এখন বাজে সকাল 11টা, একটার সময় ওনার আসার কথা রয়েছে, তাই তো? তো এর আগে সবকিছু একদম রেডি হয়ে যাবে। সকালবেলায় রান্নাঘরে ঢুকে আমি সবার আগে যেটা করেছিলাম, এই চালটা ধুয়ে এই থালাটার ওপরে সুন্দর মতো ছড়িয়ে দিয়েছিলাম। ঘরে সাধারণ এয়ারে রেখেছিলাম রুম টেম্পারেচারে, সুন্দর মতো ড্রাই হয়ে গিয়েছে। এইবার যেটা করব, বাসন্তী পোলাও যেমন ভাবে হয় আর কি, তবে সবার রান্নার ধরন তো আর এক নয়, কেউ আগে পরে কিছু একটা এক্সট্রা দেয়, এমনও হতে পারে। আসলে যার যার টেস্টের একটা ব্যাপার থাকে। তো এখানে আমি যেটা যেটা দিলাম সেটা হলো একটুখানি হলুদ, আদা বাটা, স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়েছি। ঘিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে ওই যে দেখিয়ে দিলাম গলানো ঘি দিয়েছিলাম। আমরা তো সবাই জানি যে এই বাসন্তী পোলাও খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আমি এখন চিনিটা অ্যাড করব না। যখন চালটা ভাজবো তখন না হয় চিনিটা স্বাদ অনুযায়ী অ্যাড করা যাবে। এর মধ্যে সাদা তেল দিলাম, তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়েছি। বাড়ি থেকে আনা এই ঘিটা দারুণ ফ্লেভার অ্যাড করে। তারপর দিলাম গোটা গরম মশলা আর কাজু কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ জাস্ট নেড়েচেড়ে ভেজে নিলাম। বেশি ভাজলে আবার একটু লাল লাল হয়ে যেত, সেটা দেখতে খেতে ভালো লাগতো না আমার মনে হয়। তারপর আমি দিয়ে দিলাম ওই যে মাখিয়ে রাখা চালগুলো। তবে আজকে আমি বাসন্তী পোলাওটা বানাচ্ছি বাসমতি চাল দিয়ে। এটা হলো ইন্ডিয়া গেট বাসমতি চাল। চিনিগুড়া বা গোবিন্দভোগ চাল দিয়ে করলেও সেটাও খুব ভালো হয় খেতে, তবে আমি আজকে সেগুলো ছেড়ে বাসমতিটাই নিয়েছি। 3 কাপ মতো চাল দিয়েছিলাম আমি। 1 কাপ দুধের সঙ্গে আরও 2.5 কাপ সাধারণ গরম জল অ্যাড করে ওকে পোলাওটা চাপিয়ে দিলাম। আর এই ফাঁকে চলুন আরও একটা কাজ বাকি রয়েছে স্নানের আগে, সেটা হলো এই সালাদটা কেটে রাখা। বাদ বাকি কাজগুলো পরে এসেই না হয় সঙ্গে সঙ্গে করে নেব। আমাদের বাড়িতে কেউ এলে কোনো অতিথি আমি সবসময় কিন্তু স্যালাড একটা অপশন রাখি। তার কারণ অনেকেই এমন আছেন যারা স্যালাড খেতে খুব ভালোবাসেন, আর এই হেলদি ব্যাপারটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ঠিক একই রকম ভালো হয়। তো আজকে আমি স্যালাড বানানোর জন্য যে যে জিনিসগুলো নিয়েছি সেটা হলো লেটুস পাতা নিয়েছি, স্নো লেটুস, তার সাথে নিয়েছি সিদ্ধ ব্রকলি, হালকা ব্লাঞ্চ করে নিয়েছি, দিয়েছি অনেক ধরনের কিছু বাদাম, তার মধ্যে রাজমা রয়েছে, ছোলা রয়েছে, মটর রয়েছে, সয়াবিন রয়েছে।
সেই সাথে শসা দিয়েছি, চেরি টমেটো আর লাল পেঁয়াজ অল্প একটু দিয়েছি। আর তারপর স্যালাডের যে ড্রেসিংটা ছিল সেটা দিয়ে ভালো মতো মাখিয়ে এটা আমি ফ্রিজে এখন রেখে দেবো। এখন বাজে বেলা 12:30 মতো। আমার সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে। সকাল 5টায় আমি ঘুম থেকে উঠেছি, আমার প্রচুর এডিটিং ছিল, সেগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে আমি রান্নাবান্নার কাছে এসেছি। মিহিও ঘুম থেকে উঠে গিয়েছিল তাড়াতাড়ি, তারপর ওর পাপা ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি। বুঝতেই পারছেন জাপানি মানুষ, তাই একদম টাইম আসার কথা। তো দই ফুচকার জন্য আমি সমস্ত প্রিপারেশন করে রেখেছি। ফুচকাটা ভাজার রয়েছে, এখানে করেছি মাটার পানির, আর এখানে করেছি এই যে কাছে এসে দেখাও একটুখানি, এখানে রয়েছে মাটার পানির, আর এখানে রয়েছে রোস্ট। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ওই রাইস কুকারে রয়েছে বাসন্তী পোলাও, সঙ্গে সুশি থাকবে, আরও থাকবে স্যালাড। তো এই হচ্ছে খাবারের মেনু। ওর সঙ্গে নান রয়েছে, এই মাটার পানিরের সঙ্গে নান রয়েছে। তো চলুন বাদ বাকিটা পরে দেখাচ্ছি। আসলে জাপানি কালচার অনুযায়ী কেউ বাড়িতে এলে সঙ্গে সঙ্গে খাবার দেওয়ার না, ওই কালচারটা আমাদের মতো নেই। 2-5 মিনিট যাবে, তারপর আস্তে ধীরে গল্প স্বল্প হবে, তারপর খাওয়া দাওয়ার আসর জমে আর কি। তো আমি যেটা করলাম, সবার আগে দই ফুচকা বানানোর জন্য ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। এই ফ্রাইং প্যানটায় বেশ কিছুটা তেল গরম করে ফুচকাগুলোকে আমি বেশ টইটুম্বুর করে ভেজে নিচ্ছি। আসলে এই ফুচকাগুলো তো প্রত্যেকটাই ঠিকঠাক মতো ফুলে যায়, এটা বেশ ভালো আর কি, কাজ চালানোর জন্য বেশ ভালো অপশন আর কি। যাই হোক, তো একে একে ফুচকাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম, আরও একটা ব্যাচ দিয়ে দিলাম। তো আজকে না আমি ভাবছি ফুচকাটা বেশ একটু মিষ্টি মিষ্টি বানাবো। আসলে দই ফুচকা একটু টক ঝাল হলে খেতে ভালো হয়, তবে উনি যেহেতু ঝাল খেতে পারবেন না, আসলে কোনো জাপানি সেইভাবে ঝাল খেতে পারে না, ছোটবেলা থেকে এরা তো ওইভাবে ঝাল টাল খেয়ে অভ্যস্ত না। তো যাই হোক, চলুন, আমি এখন দুটো গ্লাসে একটু সফট ড্রিঙ্ক নিয়েছি, সেই সাথে দুটো সার্ভিং প্লেটের ওপর টিস্যু দিয়েছি, আর ফোক দিয়েছি, সাথে চপস্টিক। আজকে মেইন কোর্সের আগে 4টে অ্যাপিটাইজার রয়েছে। তো সবার আগে যেমনটা দেখতেই পেলেন, ওইদিকে আমি দুটো সফট ড্রিঙ্ক দিয়ে এলাম, সাথে আমি বোতলটাও ধরে দিয়ে এসেছি, আর যার যেমন দরকার সে নিয়ে নেবে। আর স্যালাডটাও না প্রথম অ্যাপিটাইজার হিসেবে সার্ভ করে দিলাম। এইবার আমি যেটা করছি, ভেজে রাখা ফুচকাগুলোর মুখগুলো একটুখানি ছিদ্র করে নিয়েছি, তার মধ্যে ছোলা, আলু, লেবুর রস, ওই কাঁচা লঙ্কা দিয়েছিলাম অর্ধেকটা পরিমাণ, সবকিছু ভালো মতো মাখিয়ে নিয়ে আলুর পুরটা ফুচকার মধ্যে দিয়ে দিলাম। তারপর ওই যে তেঁতুলের যে টক মিষ্টি চাটনিটা আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম, সেটাই অল্প অল্প করে দিয়ে দিলাম প্রত্যেকটা বোলের মধ্যে ভালো মতো দিয়ে। আমি তারপর শসা কুচি দিলাম। এইবার ওই যে ধনেপাতা, পুদিনা আর আদার যে চাটনি বানিয়ে রেখেছিলাম, ওইগুলো সব আমি অফ ক্যামেরাতেই করে রেখেছিলাম, যেহেতু খুচখাচ কাজগুলো করতে প্রচুর সময় যায়। তারপর ওই যে টক দই, চাট মশলা সবকিছু দিয়ে টক দইয়ের একটা মিশ্রণ বানিয়েছিলাম, সেটাও দিয়ে তারপর ওপর থেকে আমি লাল পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এবার চলুন এটা আমি ওই টেবিলে সার্ভ করে দিয়ে আসি। আমি যেটা করছি, একবারে সমস্ত খাবার না দিয়ে একটা একটা করে দিচ্ছি, তাহলে আসরটা বেশ ভালো জমবে। আর যেহেতু উনি অনেকক্ষণই থাকবেন, তাই একবারে সমস্ত খাবার না দিয়ে একে একে দিলে সমস্ত খাবারের ফ্লেভারগুলো ভালো মতো নিতে পারবেন। তো এইবার আমি যেটা করব, মাকি সুশি বা রোল সুশি যেটাই বলুন না কেন, সেটাই এখন বানাবো। তো তার জন্য আমার দরকার কাঁচা মাছ, আর দরকার ভাত, সাথে আরও কিছু উপকরণ দরকার। তো সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। মাইক্রো স্প্রাউট নিয়েছি, সেই সাথে কিছু কাঁচা মাছের স্লাইসও নিয়েছি, যার মধ্যে রয়েছে ইয়ং ইয়েলো টেইল, টুনা, স্যামন, স্কুইড, আর রয়েছে রেড স্নাইপার। সেই সাথে আমি অ্যাভোকাডো নিয়েছি, আর নিয়েছি একটু শসা। আর এই যে ভাতটা দেখতে পেলেন একটু আগে, ওই ভাতটার মধ্যে না একটা ফ্লেভার অ্যাড করার থাকে। সুশির চালটা যেহেতু একটু স্টেকি হয়, একটু মিষ্টি মিষ্টি ভিনিগারি টেস্ট হয়, তো সেই রকম একটা সস বাজারে কিনতেই পাওয়া যায় সুপার মার্কেট থেকে। আমি ওটা কিনে এনে ভাতটা জাস্ট বাড়িতে বানিয়ে ভাতটা তৈরি করে নিলাম। আর এখানে মাইক্রো স্প্রাউটের যে সিডস রয়েছে, সেটাও ছুরির সাহায্যে কেটে বাদ দিলাম। এইবার এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন, বাঁশ দিয়ে বানানো ছোট্ট ছোট্ট কাঠি, এটাকে কি বলে নাম আমি জানি না, তবে এটা দিয়ে কিন্তু এই মাকি সুশি বা রোল সুশি বানানোর নিয়ম রয়েছে, এটা ছাড়া বানানো যায় না।
যাই হোক, এইবার আমি যেটা করব, এটার উপরে সুন্দর মতো আমি একটা নড়ি শিট রাখলাম, তারপরে 1 চামচ ভাত দিয়ে ভালো মতো ছড়িয়ে নড়ি শিটটা আমি আবার উল্টে দিলাম। উল্টে না দিলেও হতো, কিন্তু ভাতটা উপরে থাকলে এই মাকি সুশি বা ক্যালিফোর্নিয়া রোল যেটাই বলুন না কেন, দেখতে ভালো হয়। আর তো একে একে আমি প্রথম বানাবো স্যামনের যে রোলটা, সেটা তার মধ্যে দিলাম আমি একটু অ্যাভোকাডো, দিলাম একটুখানি শসা, সেই সাথে ওই যে মাইক্রো স্প্রাউট দিয়েছি, আর স্যামন মাছ সেটা তো যাবেই ক্যালিফোর্নিয়া রোল যেহেতু। সবকিছু দিয়ে এখন ভালো মতো এই টুলটার সাহায্যে আমি ব্যাপারটাকে মুড়ে নিচ্ছি। এই যে ব্যাপারটাকে আমি মুড়ছি, এটারও না একটা কৌশল রয়েছে। খুব বেশি মুড়ে ফেললে ব্যাপারটা একদম চারপাশ থেকে মেসি হয়ে যাবে, আর দুপাশের যে ছিদ্র রয়েছে সেখান দিয়ে সবকিছু বেরিয়ে যাবে, আর ওপরে ভাতের যে লেয়ারটা সেটাও স্মুথ, ব্যাপারটা আর থাকবে না, সেটা দেখতে ভালো হয় না বলে আলতো হাতে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হয়। তো যাই হোক, ওটা বানানোর পর আমি এখন বানাচ্ছি টুনা মায়ো রোল। তো তার মধ্যে আমি ওই শসা দিয়েছি, অ্যাভোকাডো দিয়েছি, স্প্রাউট দিয়েছি, আর একটু মেয়োনিজ দিয়েছি। তাহলে কি হবে, খেতে বেশ ভালো লাগবে। টুনা মাছের সুশির সাথে মেয়োনিজ খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি রোলগুলোকে জাস্ট কাটবো, তবে তার আগে রোলগুলোর ওপর একটুখানি তিলের তেল ব্রাশ করে নিয়েছি, যাতে কাটতে ব্যাপারটা ভালো হয় আর কাটার পর সুন্দর স্মুথনেসটা আসে। আর এই ছুরি দিয়ে কাটার সময় কিন্তু সবসময় ছুরিটাকে একটা ভেজা টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে প্রত্যেকবার, না হলে যেটা হবে সেটা হলো সবকিছু একদম এলোমেলো হয়ে যাবে, ঘেটে যাবে ভাতগুলো, সেটা দেখতে ভালো হবে না। এই সুশি বানানোর সময় কিন্তু দর্শনদারিটাকেও মাথায় সুন্দরভাবে রাখতে হয়। আসলে এটা দেখতেও যেমন ভালো, খেতেও ঠিক তেমনই ভালো। তো যাই হোক, আমি প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি, তার সাথে একটু ওয়াসাবি, একটুখানি সয়া সস দিলাম, এগুলো ছাড়া তো সুশি খাওয়া অসম্ভব। আর এখানে কাঁচা মাছের একটা সাশিমি প্ল্যাটারও আমি সাজিয়ে নিয়েছি। এখন চলুন এই দুটো প্ল্যাটার আমি একসঙ্গে ওই টেবিলে গিয়ে সার্ভ করে আসি। হাই দোজো। কাঞ্চন না 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 বাবু, না না। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত আমরা ওই সিটিং রুমেই সময় কাটালাম। তো এখন আমি একে একে রান্নাঘরে আবার এলাম মেইন কোর্সের ব্যবস্থাগুলো করতে। সব খাবার তো রান্না করাই রয়েছে, তবে এখন সব গরম করব, নানটাকে একটু সেকে নেব। এইগুলো বাজার থেকে কেনা রেডিমেড নান, তো আমি নানগুলোকে বাটার একটু সেকে নিচ্ছি দুপিঠেই, আর দেখতে সুন্দর লাগার জন্য ওপর একটুখানি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। গরম গরম সার্ভ করব। সবাই ওদিকে ডাইনিং টেবিলে বসে গিয়েছে। এইবার আপনাদেরকে বলি, এই যে আজকে যিনি আমাদের বাড়িতে এসেছেন, ইনি তো আগেও আমাদের বাড়িতে এসেছেন। মিহিকে প্রথম দেখতে ইনি এসেছিলেন। উনি হলেন কাঞ্চনের অফিসের ম্যানেজার। কাঞ্চনের ভীষণ পছন্দের কাছের একজন মানুষ, জাপানি ভাষায় যাদেরকে ডাকা হয় বুচ্চো নামে। তো একটি অফিসে সাচ্চো যিনি মালিক, তারপরে বুচ্চোর অবস্থান সবার আগে। তো তখন এনাকে আমি দেখাইনি, তার কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, পারমিশন নিতে হয়। অনেকেই আপনারা দেখি কমেন্টে লেখেন যে এত বাড়িতে লোকজন আসে, আমি কেন তাদের ভিডিও করি না। আসলে সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না, এটা যার যার নিজস্ব পছন্দের ব্যাপার। আমি আমার পছন্দ, আমার ভালো লাগাকে কারোর বোঝা করতে পারি না।
কাঞ্চনের ভীষণ পছন্দের মানুষ কাঞ্চন নো সুকি নাহিত দেশে সুকি নাহিত কাঞ্চন নো ありがとう。はいありがとうございます。食べるときはちょっとだけそう一緒にそうセットで食べる僕でもそうでコーラ飲んだの久しぶりだよ。 সকাল থেকে আমার রান্না করা সত্যি সার্থক হয়েছে, ওনার সত্যি খুব ভালো লেগেছে। এটাই আমি এটাই চাইছিলাম যে খেয়ে যেন তৃপ্তি পায়। তো কাঞ্চনের ভীষণ পছন্দের মানুষ, কাঞ্চনের অফিসের এক্স ম্যানেজার, উনি ভীষণ ভালো মানুষ। তো কাঞ্চনের সাথে খুব ভালো একটা রিলেশন রয়েছে ওনার। তো কাঞ্চন বলছিল যে এমন কিছু রান্না করো যাতে উনি খেয়ে শান্তি পায়। তো যাই হোক, সেই মতোই আমি সব কিছু চেষ্টা করেছিলাম করার। তো ফর্চুনেটলি ওনার খুব ভালো লেগেছে। তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আমার আর কাঞ্চনের খুব ভালোই লেগেছে, ওনারও খুব ভালো লেগেছে। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, বাই বাই।